শুরুতে 2092 সালের সময় দেখা যায় যখন পৃথিবীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা এক এক করে মারা যাচ্ছে। পুরো পৃথিবী এখন বালুময় মরুভূমিতে পরিণত হয়েছে, যার ফলে পৃথিবী থেকে প্রাণীর অস্তিত্ব চলে যেতে থাকে। যার ফলে বিলিয়নিয়াররা মিলে ইউটিএস কর্পোরেশন তৈরি করে, আর তারা স্পেসের মাধ্যমে একটা আনকমন বিউটিফুল স্পেস স্টেশন বানায়, যেখানে তাদের বাচ্চা ঘরেও কিছু মানুষদের রাখা হয়। এছাড়াও এখানে রয়েছে ইউটিএস কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। তারা এটাকে পৃথিবীর মতো একটা ডোম তৈরি করেছে, যেটার ভেতর রয়েছে সবুজ শ্যামল গাছপালা, অনেক নদ নদী এবং পশু পাখি ইত্যাদি। আর এসব কিছু একজনের জন্য হয়েছে, আর সে হচ্ছে ইউটিএস এর হেড জেমস সালিভান। এখানে কিছু রিপোর্টার সালিভানের সাথে দেখা করতে আসে। তার পরবর্তী প্রজেক্ট অর্থাৎ মার্স প্রজেক্টের তথ্য নিতে সালিভান তাদের বলে সে মঙ্গল গ্রহে একটা টেকনোলজি ব্যবহার করে সেটাকে একটি গ্রিন প্ল্যানেটে বদলে দিয়েছে। সেখানে মানুষরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে। শীঘ্রই সব মানুষরা সেখানে শিফট হতে পারবে, আর আগামী 4 দিনের মধ্যে তারা এটার অ্যানাউন্সমেন্ট করবে। জেমস এর কথা শুনে জানা যায় সে মানুষের উপর রেগেছিল, কারণ তার অনুযায়ী মানুষরা পৃথিবী এবং প্রকৃতির অনেক বড় ক্ষতি করেছে, পরিবেশ দূষণ, গাছ কাটা ইত্যাদি। এসব করার কারণে আজ পৃথিবী ধ্বংসের পথে। আর এর জন্যই সে কিছু বাছাই করা মানুষকে তার এই মহাকাশ স্টেশনে এনেছে, আর 90% লোক এখনো পৃথিবীতে বসবাস করছে। এগুলো শুনে সেখানে থাকা একজন রিপোর্টার রেগে যায়। সে বলে, আপনি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যবহার করে স্পেস স্টেশন তো বানিয়ে ফেলেছেন, সাথে এখন মার্চও যাচ্ছেন, কিন্তু সেই মানুষগুলো কি হবে যারা এখনো পৃথিবীতে যেমনি এমনি করে দিন কাটাচ্ছে? আপনাদের তাদের ব্যাপারেও ভাবা উচিত। এরপর আমরা মহাকাশের স্পেস স্টেশনে পাশে থাকা বিভিন্ন স্যাটেলাইটের ধ্বংসাবশেষ দেখতে পাই, যেগুলো এদিক ওদিক ময়লা আবর্জনার মতো পড়ে রয়েছিল, আর এই আবর্জনাগুলো পরিষ্কার করে স্পেস সুইপাররা। এখানে আমরা স্পেস সুইপারের একটি গ্রুপ দেখতে পাই, যাদের মধ্যে 4 মেম্বার রয়েছে। ক্যাপ্টেন জ্যাং তাদের লিড করে, দ্বিতীয় মেম্বার হচ্ছে তাই হোক, তৃতীয় মেম্বার হচ্ছে টাইগার পার্ক, আর চতুর্থ মেম্বার বব, যে কিনা একজন ফিমেল রোবট। এই 4 জন কোনোভাবে নিজেদের জীবিকা অর্জন করছে, কিন্তু তারা অনেক টাকা কামাতে চায়। একদিন একটি ক্রু মেম্বারের কন্টেনার পরিষ্কার করার সময় একটা ছোট বাচ্চাকে সেখানে দেখতে পায়। তারা বাচ্চাকে শিপে নিয়ে আসে। বাচ্চাটার নাম ছিল থ্রোতি। এরা প্রথমে তাকে ইউটিএস সিটিজেন মনে করে, তবে কিছুক্ষণ পর তারা একটা খবর দেখতে পায়। সেখানে তার মতো দেখতে একটা মেয়েকে দেখে, যে আসলে রোবট ছিল। তাকে টেরোরিস্টরা অ্যান্ড্রয়েড বম হিসেবে ব্যবহার করেছে, যার কারণে একটি জায়গায় 100 জনের মৃত্যু হয়ে যায়। এখন এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কারণ দোত্রি একজন রোবট, যার ভেতর হাইড্রোজেন বোম ইনস্টল করা হয়েছে, যেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এটাতে সব মেম্বাররা ভয় পেতে থাকে। তাই হো তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন পায়, আর এই ফোন থেকে ডাক্তার ক্যাং নামের এক ব্যক্তিকে অনেক কল করা হয়েছে। এখানে দ্রোথি মূলত একটা এআই ছিল, যার কিনা ছিল বিশেষ কিছু পাওয়ার। আমরা দেখতে পাই সে স্পেসশিপের মধ্যে একটা মৃত গাছকে দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে সেটাকে আবার জীবিত করে দেয়। তাই হোক সবাইকে বলে ব্লক ফক নামক একটা টেরোরিস্ট অর্গানাইজেশন দ্রোথির পেছনে পড়েছে। আমরা বরং তাকে কল করি এবং দ্রোথির বিনিময়ে $2 মিলিয়ন তাদের কাছ থেকে দাবি করি। এতে আমাদের টাকার সমস্যাটাও সমাধান হয়ে যাবে। এক কথায় সবাই রাজি হয়ে যায় এবং তারপর তারা সেই স্যাটেলাইট ফোনটি ব্যবহার করে ডক্টর ক্যাং নামক সেই ব্যক্তিকে কল করে। ডক্টর ক্যাং দ্রোথির বিনিময়ে $2 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। সে তাদেরকে বলে দ্রোথিকে নিয়ে একটি ক্লাবে এসে পড়তে, কিন্তু এই কলটা হ্যাক হয়ে যায়, যার কারণে সালিমান তাদের মধ্যে হওয়া সকল কথা জেনে যায়। এখন তারা দ্রোথিকে নিয়ে একটি ক্লাবে আসে। তখন দ্রোথিকে দেখে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়, কেননা দ্রোথির ভেতরে থাকা বোম সম্পর্কে তারা সকলে জানতো। এদিকে সালিমানের টিমও সেখানে এসে পড়ে দ্রোথিকে ধরতে এবং দ্রোথি কিডন্যাপারদের মারতে। তারা দ্রোথিকে মারতেই যাবে, এমন সময় দ্রোথিকে বাঁচাতে চলে আসে থাই হো। এরপরে সালিমানের দল সেখানে এসে পড়ে, তাদের সবার উপর হামলা করে, কিন্তু তখন দ্রোথি, টাইগার ও থাই হোর চারপাশে একটা ফোর্স ফিল্ড ক্রিয়েট করে, যার ফলে তারা সকলে ব্রাশ থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে আমরা ইউটিএস এর হেডকোয়ার্টার দেখি, যেখানে সালিভান কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পর্কে জানতে পেরে বেশ বিরক্ত হয়। সালিভান এই সময় একটা মিটিং এ ব্যস্ত থাকে, যেখান থেকে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে পারি, যার মাধ্যমে তারা মঙ্গল গ্রহে মানুষের বসবাসের উপযুক্ত একটা সবুজ গ্রহে পরিণত করে তুলেছে। এই টেকনোলজিকে ন্যানোপোস্ট বলা হয়। এই টেকনোলজির সাহায্যে যে কোনো নর্মাল প্লান্ট কনভার্ট হয়ে একটা সুপার প্লান্টে পরিণত হয়। এই প্রক্রিয়াটিকে সাধারণ গাছ মঙ্গল গ্রহে এনভায়রনমেন্ট এবং সেখানে মাটির সাথে অনুকূল হয়ে কিছুদিনের মধ্যে বড় গাছ হয়ে যায়, আর এই প্রক্রিয়াটিকেই বলে
নেনোপস। কিন্তু এমন সময় সালিবান একটা নোংরা গুগলস দেখে প্রচন্ড রেগে যেতে শুরু করে। তার কণ্ঠস্তর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং নিমিষের মধ্যেই সে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। এদিকে শিবে ফেরত আসার পর দতি অবশেষে শান্ত হয় আর সে সবাইকে বলে তার আসল নাম কটনি। ধীরে ধীরে সকলের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, বিশেষ করে টাইগারের সাথে। কিন্তু থাইহো দতি থেকে দূরে থাকতে শুরু করে। দেখা যায় বব রোবটটির দতির মেকআপ করতে করতে তাকে থাইহোর অতীত সম্পর্কে বলতে থাকে। আর আমরা জানতে পারি অনেক আগে থাইহো একজন স্পেস গার্ড হিসেবে কাজ করত এবং তার কাজ ছিল অবৈধ ইমিগ্রেন্টের মেরে ফেলা, এবং এভাবে সে একদিন ইমিগ্রেন্টের পুরো একটা পরিবারকে মেরে ফেলে। কিন্তু তারপরে সে একটা ছোট শিশুকে পায়। তাইহো সিদ্ধান্ত নেয় যে সেই শিশুটিকে নিজের সাথে রাখবে। শিশুটির নাম ছিল শোনয়, যাকে তাইহো এখন নিজের সাথে রাখতে শুরু করে, তার লালন পালন করে। কিন্তু শোনয় বড় হলে তাইহো জানতে পারে লাউড নয়েজের কারণে শোনয় হিয়ারিং লাভস ড্যামেজ হয়ে গিয়েছে, যার কারণে সে কানে শুনতে পায় না। আর এর জন্য তাইহো দায়ী ছিল। তাই সে প্রতিজ্ঞা করে এখন থেকে সে আর কাউকে মারবে না। কিন্তু ডিউটি ঠিক মতো পালন করতে না পারায় তাকে ইউটিএস থেকে বের করে দেওয়া হয়, যার ফলে সে একদম পথে এসে পড়ে। সে জুয়া খেলতে শুরু করে আর এই সময়গুলোতে সে শোনয়কে ইগনোর করতে শুরু করে। একদিন যখন শোনয় খাবার খুঁজছিল, ঠিক সেই সময় স্পেস থেকে অনেক বড় কিছু একটা সে এরিয়া এসে পড়ে, যার কারণে সে পুরো এরিয়া ধ্বংস হয়ে যায়। তাইহো সেই সময় একটা শিপের ভিতরে ছিল, যার ফলে সে বেঁচে যায়। কিন্তু তার চোখের সামনে তার ছোট শোনয় স্পেসের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়। এরপরে তাইহো শোনয়কে খোঁজার জন্য স্পেস লস্ট অ্যান্ড ফাউন্ড অর্গানাইজেশনের সাথে কথা বলে। কিন্তু তাইহোর কাছে তাৎক্ষণিক কোনো টাকা না থাকায় অর্গানাইজেশন তাইহোকে 3 বছরের সময় দেয় অর্থ জোগাড় করার জন্য। 3 বছর পরে তারা শোনয়কে খোঁজার অভিযান শেষ করে জানাবে যে তারা শোনয়কে পেয়েছে কিনা, এবং শোনয় যেখানে থাকুক না কেন তাকে তাইহোকে দিয়ে দেওয়া হবে বা আবর্জনার সাথে কোথাও ফেলে দেওয়া হবে। আর এটাই ছিল তাইহোর কাহিনী। এই কারণেই তাইহোর অনেক টাকার প্রয়োজন, আর এজন্যই সে দ্রতির সাথে কোনো রকম বোল্ডিং করতে চাচ্ছে না। পরের দৃশ্যে আমরা সালিবানের অফিস দেখতে পাই, যেখানে সালিবান সেই রিপোর্টারকে বন্দি করে রেখেছিল। আমরা সালিবানের অতীত সম্পর্কে জানতে পারি যে যখন সে 6 বছরের ছিল তখন একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তার পুরো পরিবারকে মেরে ফেলে। আর সেই থেকে সালিবানের ইচ্ছা ছিল আরো বেটার একটা পৃথিবী তৈরি করা, যেখানে সবকিছু নিয়ন্ত্রণ থাকবে তারই হাতে। আর এটাও জানা যায় এনভায়রনমেন্ট, পৃথিবী কিংবা মঙ্গল গ্রহ, এই কোনো কিছুরই আসলে সালিবানের কোনো পরোয়া ছিল না। এমনকি সে পৃথিবীর রিসোর্সগুলো ব্যবহার করে মহাকাশের স্পেস স্টেশন বানিয়েছে। আর এরপরে সেই রিপোর্টারকে মেরে ফেলা হয়। এরপরে দেখা যায় তাদের শিপের ভেতর বাইরে থেকে কেউ এসে দর্তিকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টাইগার এবং তাইহোর তাদের ধরে ফেলে। এই লোকটির নাম ছিল কং, যে কিনা ছিল ব্ল্যাক ফ্রগ নামক সেই টেরোরিস্ট অর্গানাইজেশনের একজন সদস্য। আর এখানে একটা ইন্টারেস্টিং পার্ট রিভিল করা হয়, তা হচ্ছে কং সবাইকে বলে দতি আসলে কোনো এআই নয়, বরং দতি একজন মানুষ। দতি হচ্ছে ন্যানোবায়োটিক সায়েন্টিস্ট ডক্টর ক্যাং এর মেয়ে। দতি জন্মগতভাবে একটা বিশেষ রোগে আক্রান্ত হয়, যার কারণে সে কথা বলতে পারতো না, চলতে পারতো না। তাই ডক্টর ক্যাং তার শরীরে ন্যানোপস ইনফেক্ট করে দেয়। এতে করে দতি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কিন্তু তার শরীরে বিশেষ কিছু পাওয়ার এসে পড়ে, ফলে সে অন্যান্য ন্যানোপসের সাথে যোগাযোগ করতে পারে, অনেক কিছুই সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যখন সালিবানের কানে কথা গেল, তখন দতিকে ব্যবহার করে পৃথিবীকে বাদ দিয়ে পুরো মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করে দেয়। সে আরো বলে ব্ল্যাক ফ্লগ কোনো টেরোরিস্ট গ্রুপ নয়, বরং এনভায়রনমেন্ট গ্রুপ। তারা জানায় যে যখন তারা সালিবানের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, তখন তারা সালিবানকে প্রশ্ন করতে শুরু করে যে কেন সে পৃথিবীর সমস্যার সমাধান না করে পৃথিবীর পরিবর্তে মঙ্গল গ্রহকে গ্রিন প্ল্যানেটে রূপান্তর করলো। তখনই সালিবান স্পেস গার্ডের ব্যবহার করে তাদেরকে মারার চেষ্টা করে এবং মিডিয়ার ব্যবহার করে সকলের সামনে তাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করে। সালিবানের কাছে মানুষ খুবই বিবর্ষ একটা প্রাণী, এবং তার মঙ্গল গ্রহের প্রজেক্ট একদম সম্পূর্ণ হলে খুব শীঘ্রই সেই পৃথিবীকেও শেষ করে দেবে। এমনকি সে দতিকেও মেরে ফেলতে চায়, কিন্তু ন্যানোপসের কারণে দতি বেঁচে আছে এবং ন্যানোপসকে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ধ্বংস করা সম্ভব। তাই সে তার একটা ফ্যাক্টরিতে একটা কোর তৈরি করেছে, একটা গ্রেভিটি ইঞ্জিন, যেখানে সে হাইড্রোজেন বোম স্টোর করবে এবং দতিকে সেখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা ব্লাস্ট করিয়ে দিবে। এতে করে ফ্যাক্টরি এবং ন্যানোপস তো ধ্বংস হবে, তার সাথে দতিও মারা যাবে। এরপর পৃথিবীর উপর তা ক্র্যাশ করবে, এতে করে প্রায় 3 বিলিয়ন মানুষ মারা যাবে। এসব কথাবার্তা চলা অবস্থাতে তালিবানের মানুষজন সেখানে এসে তাদের উপর হামলা করে দেয়। তারা সকলে কোনো মতে সেখান থেকে বেঁচে পালাতে পালাতে তারা ন্যানোপসের ফিল্ডে এসে পড়ে, কিন্তু তালিবানের লোকগুলো ন্যানোপস দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু দতির সাহায্যে তারা বেঁচে যায়। এরপর ডক্টর ক্যাং তাদেরকে কল করে এবং তার সাথে দেখা করার জন্য একটা বিশেষ জায়গাতে তাদেরকে ডাকে। তারা সকলে সেখানে পৌঁছায়। তারা দতিকে ডক্টর ক্যাং এর কাছে হস্তান্তর করতেই যাবে, এমন সময় সালিবান তার রোবটস নিয়ে সেখানে এসে পড়ে এবং ব্ল্যাক ফ্লগ সকল মেম্বারদের মেরে ফেলে, এমনকি ডক্টর ক্যাংকেও। কিন্তু ক্যাপ্টেন জেং তার দাঁতের ভিতরে একটা বোম লুকিয়ে রেখেছিল, যেটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু সালিবান সে বোম সম্পর্কে আগে থেকে জানতো। সে ক্যাপ্টেন জেং এর মুখ থেকে সে বোম বের করে ডিফিউজ করে দেয়।
বন্ধুরা, একটা সমস্যার কারণে ফুল মুভি এক্সপ্লেন করতে পারলাম না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।